স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। সাবধান। ओम भैरव्य महाभैरव्य क्रोध महाक्रोध जल जल प्रज्वल प्रज्वल रां ह्रीं क्रों स्वाहा। ओम ह्रूं 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 फट फट वज्र क्रोध दीप्त महाक्रोध ज्वल ज्वल मरय मार स्वाहा। গল্প স্বল্পের আজকের বিশেষ নিবেদন তান্ত্রিক ও মহাভূতিনী। কিংবদন্তি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শ্রদ্ধেয় তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখন শৈলীর অনুপ্রেরণায় এবং শ্রোতাদের চাহিদা ও অনুরোধে তান্ত্রিক ও মহাভূতিনী গল্পটি গল্পস্বল্পের পক্ষ থেকে উপস্থাপনা করা হলো। লেখক তারাদাস বন্দ্যোপাধ্যায় তান্ত্রিক ও অলাচক্র লেখার পর তারানাথ চরিত্রের আর কোনো কাহিনী লিখে যাননি, তাই লেখক সত্যজিতের একটি ক্ষুদ্র প্রয়াস শ্রদ্ধেয় তারাদাস বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করা হলো। গল্পের সূত্রধার ও তারানাথের চরিত্রে আমি সত্যজিৎ, কিশোরীর চরিত্রে গৌরব, অশ্বিনীর ও ক্রোধরাজের ভূমিকায় দেবব্রত, বিনয়বাবুর চরিত্রে সুবীর, হেমুর চরিত্রে দেবজিৎ, চারির ভূমিকায় অনিন্দিতা, মধুসুন্দরী দেবী, তামান্না, মহাভূতিনী, সোমাশ্রী এবং বিদ্যুৎ চরিত্রে ও সাউন্ড ডিজাইনে অভিজিৎ। তারানাথ তান্ত্রিকের অনেক গল্পই আপনারা শুনেছেন, অনেকে বিশ্বাস করেছেন, অনেকে করেননি। কিন্তু তারানাথের কাছ থেকে গল্প শোনার লোভ সামলানো বড় কঠিন কাজ। লোকটির ইতিহাস বড়ই বিচিত্র। সবচেয়ে বড় কথা হলো তার এমন সব অদ্ভুত অভিজ্ঞতা যা সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য। চায়ের দোকানে বসে পেপার পড়ছি, এমন সময় কিশোরী পিঠে চাপড় মেরে বলল, কি হে, কদিন তো কোনো পাত্তাই নেই। কি করব ভাই, অফিসের যা চাপ বুঝতেই তো পারছো, তার ওপর মন্দার বাজার, সংসার নিয়ে যা টানাটানি। দাদা দুটো চা দেবেন আর এক প্যাকেট পাসিং শো। বিকেলটা বেশ খাসা, চলো না, এখনো বেলা তো বেশি গড়ায়নি, তারানাথের সঙ্গে দেখা করে আসা যাক। বিকেলটা জমাতে হবে কি না। চায়ের পর্ব শেষ হলে আমি আর কিশোরী একটা পাসিং শো ধরালাম। তেলে ভাজার দোকান থেকে বেগুনি আর আলুর চপ কিনে মটলেনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি বললাম, ট্রাম ধরে লাভ নেই, চলো মিনিট খানিকের তো পথ, হেঁটেই যাওয়া যাক। সদর দরজায় কড়া নাড়তেই তারানাথ এসে দরজা খুলল। কি ব্যাপার, আজ আপনি? চারি কই? ও রান্নাঘরে ব্যস্ত আছে। তেলে ভাজার ঠোঙাটা তারানাথের হাতে দিলাম। তোমরা ভেতরে বসো, আমি যাই চা বলে আসি। আমি আগেই টের পেয়েছিলাম তোমরা আসবে। কিভাবে? আমার সহজাত ক্ষমতার কথা তোমাদেরকে আগেই বলেছি। লোকটাকে যতই দেখি ততই বিস্ময় লাগে। যথাসময়ে চারি এলো, চা, তেলে ভাজা আর মুড়ি দিতে। কাকাবাবু ভালো আছেন তো? ওই আছি একরকম। তা তুই আসলি কবে? এই তো আপনাদের জামাই ব্যবসার কাজে কলকাতায় এসেছে, এক পাকে বললাম চলো বাবাকে দেখে আসবো, সেই সুযোগে চলে এলাম। এই বলে চারি চলে যাওয়ার পর আমি তেলে ভাজায় কামড় বসিয়ে বললাম, বলছি আজ একটা গল্প হবে নাকি? বেশ তো, হোক না একটা জমিয়ে। এরকম সুন্দর বিকেলে আপনার গল্প ছাড়া কি জমে? তোমাদের আর কি বলবো,
তোমরা তো আমার গল্প বিশ্বাসই করো না। আপনার ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের বিশ্বাস করা বা না বিশ্বাস করা দিয়ে কিছুই যায় আসে না, কারণ সেই সব অভিজ্ঞতার সাক্ষী তো আপনি নিজেই। তা একটা শুরু করুন না। হুম, শোনো, আমি আজকে যেটা তোমাদের বলতে যাচ্ছি সেটা বেশি দিনের ঘটনা নয়। এতদিন তোমাদের যা বলে এসেছি সেই সকলের তুলনায় এই ঘটনার বীভৎসতা নিজের চোখে না দেখলে তার ব্যাখ্যা করা যায় না। এখন তো আমার বয়স 60-এর উপরে। ঘটনাটা ঘটেছে 10 কি 11 বছর আগে। তখন আমি প্রায় বাইরে বেরোনো ছেড়েই দিয়েছি বললেই চলে। ভবঘুরে জীবনটা এক প্রকার স্থগিত হলো। খুব জরুরি না হলে বাইরে বেরোই না। আলি শহরে আমার এক শিষ্যের বাড়ি থেকে শান্তি সস্তায়ন করে রানাঘাট লোকালে উঠেছি। ট্রেনে এত বেশি লোকজন ছিল না, কাজেই জানলার ধারে জায়গাটা আমি পেয়ে গেলাম। কিছুক্ষণ পর ট্রেন ছাড়বে এমন সময় একটা ছেলে, বছর 27-এর যুবক, আমার উল্টো দিকে এসে বসেছে। আমি তখন বেশি লক্ষ্য না করলেও ছেলেটার মুখের দিকে তাকাতেই আমার কেমন যেন লাগলো। ছেলেটাকে দেখে মনে হচ্ছে যেন একটা রাহুগ্রস্ত হয়ে রয়েছে। মুখটা পাংশু, চোখ দুটো কটরের মধ্যে ঢুকেছে। মানুষ অনেকদিন না ঘুমালে যা হয়। ট্রেন হালিশহর স্টেশন ছাড়লো। এক বাদাম বিক্রেতা থেকে আমি এক প্যাকেট বাদাম কিনে মুখে পুড়তে যাব, দেখি ছেলেটা আমার মুখের দিকে গহীন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, কিছু বলবে ভাই? ছেলেটা কিছু বলল না, মাথা নিচু করে অন্যমনস্ক হয়ে রইল। আমি আর তখন কথা না বাড়িয়ে চলতে থাকা ট্রেনের জানলার বাইরের দিকে তাকিয়ে রইলাম। সবুজ ধুধু প্রান্তর, চারিদিকে শুধু জমি জমা। এখন শরতের শুরুর দিক, চারিদিকে কাশফুল ফুটেছে। নীল ধূসর চাদরে আকাশটা ছেয়ে রয়েছে, বোধহয় বৃষ্টি নামবে। ছেলেটা মনে মনে কি কি বিড়বিড় করছে, আর ট্রেনে যে কজন বসেছিল তারা ছেলেটার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। ছেলেটার পরনে কেমন ছেঁড়া ময়লা জামা কাপড়, শরীরের তেমন কোনো পরিপাটি নেই। আমি তার হাত ধরে নাড়া দিতেই ছেলেটা ধড়মড়িয়ে উঠল। আমি তার গায়ে হাত দিতেই বুঝতে পারলাম ছেলেটা কোনো কিছুর আবেশে রয়েছে, নিজের অধীনে নেই। ছেলেটা আমার দিকে অপলক দৃষ্টি তাকিয়ে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার বাড়ি কোথায়? এখানেই বা কি করছো? ছেলেটি অস্ফুট স্বরে বলল, আমি হিমু, আমার বাড়ি বীরভূমের পাথরঘাটায়। আমি তো অবাক, বীরভূমের ছেলে নদিয়া জেলায় কি করছে? আমি জিজ্ঞাসা করলাম, বাড়িতে তোমার কে কে আছে? আমার বাড়িতে বাবা মা ভাই বোন সকলেই আছে। জানেন, গ্রামের বাড়িতে আমরা সবাই একসাথেই দিন কাটাতাম। বেশ ভালোই ছিল দিনগুলো, কিন্তু হঠাৎ করে কি যে হলো আমার, এখানে কেনই বা এলাম কিছুই বুঝতে পারছি না। ছেলেটাকে দেখে আমার বড্ড মায়া হল। আমার গুরু বলেছেন, কখনো কাউকে বিপদে পড়তে দেখলে সবসময় তাকে সাহায্য করবে।
সুতরাং আমি গুরুর আজ্ঞা ভেবে ছেলেটিকে বললাম, তোমাকে আমার বাড়ি নিয়ে যাবে, চলো তোমাকে সেখানে ছেড়ে আসি। ফ্যাল ফ্যাল করে ছেলেটা আমার দিকে তাকিয়ে রইল। আপনি নিয়ে যাবেন আমাকে? আমাকে বলার সাথে সাথে চোখ দিয়ে জল গড়াতে শুরু করেছে। আর দেরি করলাম না, ছেলেটিকে সঙ্গে নিয়ে শিয়ালদাতে নেমে এক হোটেলে কিছু খেয়ে রওনা দিলাম বীরভূমের উদ্দেশ্যে। তোমরা বীরভূম গিয়েছো, কখনো গেলে বুঝতে পারতে সেখানকার জল আবহাওয়া কিরকম। গ্রাম্য পরিবেশের মাধুর্যতাই আলাদা। জল আবহাওয়া পরিষ্কার, মনোরম ও স্বাস্থ্যকর। তা যাই হোক, বীরভূমে পৌঁছে 5 মাইল দূরে বোলপুর শহর অবস্থিত, কাছেই কোপাই নদী। সেখান থেকে আরো ভেতরে যেতে হয় কঙ্কালীতলা। কঙ্কালীতলা থেকে আরো মাইল 5 যাওয়ার পর পাথরঘাটা এসে পৌঁছালাম। পৌঁছতে অনেক রাত হয়ে গিয়েছে। গ্রামের দিকে রাত 8:30, মানে অনেক রাত। আলো আধারিতে জনবসতি সেরকম কিছু দেখা যাচ্ছে না। ছেলেটির বাড়িতে এসে যখন দরজা কড়া নাড়লাম, দেখি কেউ সাড়া দেয় না। আমি জোরে জোরে হাঁক ছাড়লাম, কেউ বাড়ি আছেন? দয়া করে দরজাটা খুলুন। কিছুক্ষণ কড়া নাড়ার পর একজন বয়স্ক লোক এসে দরজা খুলল। হঠাৎ দেখি লোকটার চোখ ছানা বড়ার মতো বড় বড় হয়ে গেল। কি যেন সে দেখে ফেলেছে, যা সে আশা করতেও পারেনি। কি গো, তোমরা কোথায়? সকলে এদিকে এসো। আরে কে কোথায় আছো দেখে যাও, খোকা বাড়ি ফিরে এসেছে। বাড়ির সকলকে দেখলাম লণ্ঠন হাতে দৌড়াতে দৌড়াতে আসছে। তোমাদের আর কি বলবো, সে এক হুলস্থুল কাণ্ড। কান্না কাটি, চেঁচামেচি, পাড়াগাঁয়ের লোক সব এসে জড়ো হয়ে গেল। আমাকে দেখে সে ভদ্রলোকটি বিনীতভাবে বলল, আপনি কে যে আমার ছেলেকে ফেরত নিয়ে এসেছেন? দেখে তো মনে হচ্ছে আপনি একজন ব্রাহ্মণ মানুষ, সাধক পুরুষ। তা এই অধমের ঘরে আপনার চরণের ধুলো লেগেছে, এই আমার কাছে অনেক। আরে করছেন কি? কিন্তু আপনি ওকে কোথায় পেলেন? আমি ওকে হালি শহরে পেয়েছি। আমার ছেলে হালি শহরে? সেখানে কি করছে? না, তা আমি জানি না। আরে আপনি বলেন কি? ওর তো মানসিক অবস্থা ভালো ছিল না। কত ডাক্তার, বৈদ্য, হাকিম দেখালাম, কেউ সুস্থ করতে পারলো না। একদিন তো ছেলেটা হারিয়েই গেল। কত লোক দিয়ে খোঁজাখুঁজি করলাম, কিন্তু পেলাম না, বুঝলেন। কোতলাতে গিয়ে নালিশ পর্যন্ত করে এসেছি জানেন, কিন্তু কোনো ফল হয়নি। ঈশ্বরের অসীম কৃপা, জানি না কোন পুণ্যের ফলে আপনার মতো একজন সৎ পুরুষ আমার ছেলেকে ফিরিয়ে এনেছে। আসুন আসুন আসুন, ঘরে এসে বসুন। কই রে, তোরা কে কোথায় আছিস? আরে ঠাকুর মশাইকে নিয়ে গিয়ে বসতে দে। আসুন ঠাকুর মশাই, আসুন। ভালো করে দেখলে বোঝা যায় বাড়িটা অনেক দিনের পুরনো। ঠিক মতো পরিচর্যার অভাবে এই অবস্থা হয়েছে। বেশ বড় বাড়িখানা। ঠাকুর মশাই এত রাতে যখন এসেছেন, আপনার জন্য একটু অন্ন সেবার ব্যবস্থা করছি। কিছুক্ষণ পর একটি মধ্যবয়স্ক মহিলা ভাত, মুগের ডাল আর আলু ভাজা, একটা নিরামিষ তরকারি নিয়ে চলে এলো। ঠাকুর মশাই, আপনি কোথা থেকে এসেছেন জানি না, কিন্তু আপনি আজকে যা করেছেন কখনো তা ভুলবো না। না না, আমি আর এমন কি করলাম, সবই ঈশ্বরের কৃপা। আমি তারানাথ চক্রবর্তী। কলকাতায় মঠ লেনে আমার বাড়ি। হালি শহরে আমার এক শিষ্যের বাড়িতে শান্তি সস্তায়নের জন্য গিয়েছিলাম। ফেরার পথেই আপনার ছেলেকে পেলাম। ঠাকুর মশাই, আজ আর আপনাকে বেশি কষ্ট দেব না। আপনি দুটো খেয়ে নিন, বুঝলেন। খেয়ে নিয়ে বিশ্রাম নিন, কাল সকাল হলে আপনাকে সমস্ত কিছু খুলে বলবো। সারাদিন ধকলের পর পেটে ভাত পড়লে কেমন ঘুম ঘুম আসে। অজ্ঞতা ক্লান্ত শরীর নিয়ে বিছানাতে পড়তেই ঘুম চলে এলো।
ঠিক কখন জানি নে, রাত 1:45 কি 2 হবে। হঠাৎ একটা তীব্র গন্ধ নাকে অনুভূত হলো। দীর্ঘদিন কোনো বাড়িতে বাদুড়ে বাসা করলে যেরকম একটা গন্ধ আসে, ঠিক সেরকম। ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি চারিদিকে কেমন অন্ধকার। তখন মনে পড়লো আজ সকালে তো গাত্র বন্ধন করিনি, নিশ্চয় কিছু একটা হতে চলেছে। মনে মনে গুরুকে স্মরণ করলাম, কি জানি বাবা, আবার এই বয়সে কি কি দেখতে হবে। গুরু ধ্যান করার পর ভয়টা কিছুটা হলেও কেটে গেল, তবুও একটা দুশ্চিন্তা রইল। এইভাবে রাত্রিটা কাটানোর পর খুব ভোরে উঠে পড়লাম। নিত্যকর্ম সেরে গ্রামের চারিদিকে একটু ঘুরে আসি, যদি কিছু পাওয়া যায় তাহলে তো মন্দ নয়। বেশি দূরও নয়, হাঁটতে হাঁটতে একটা দিঘির পাড়ে এসে পৌঁছালাম। মনোরম পরিবেশ, ঠান্ডা হাওয়ায় শরীরটা বেশ চনমনে হয়ে উঠল। আকাশ পাতাল খুঁজিস যারে, এই দেহে সে রয়। লামালে লুকাই যেমন মানুষের আছে তেমন। দিঘির পাড় দিয়ে আসছি, দেখি একটা কালো কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে উঠল। চোখগুলো ঈষৎ লাল, সাধারণ কুকুরের তুলনায় আকারে অনেক বড়। ভাবলাম কারোর পোষা কুকুর হবে হয়তো। বাঁ দিকে তাকাতেই দেখি বট গাছের নিচে শ্যামবর্ণের দীর্ঘকায় বিশিষ্ট এক লোক। রক্তবস্ত্রের কৌপিন জাতীয় কিছু পড়েছে, গায়ে কোনো কাপড় নেই, হাতে একটি কৃষ্ণ বর্ণের দণ্ড। চোখ মুখ দেখে যা মনে হলো লোকটি এ গায়ের নয়। আমি এড়িয়ে চলে যাচ্ছিলাম, লোকটি তখনই বলে উঠল, সাবধান। আমি পেছন ফিরে তাকাতেই দেখি আর কেউ নেই, না কুকুরটা না লোকটা। ওখানেই তো বসে আমি একেবারে জুবুথুবু হয়ে গেলাম। কোথা দিয়ে যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। আমি যেন কোথায় হারিয়ে গেছি। চারিদিকে পরিবেশটা দিব্য গন্ধে ভরে উঠেছে। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই। তুমি কে ভাই? আগে আমি বিধু। আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখলাম মাঝপথে, তাই ডাকলাম। কিছু দেখছিলেন নাকি? ও তেমন কিছু না, তা তুমি কি কাজে? না না, তেমন কিছু না। এ গায়ে আপনাকে প্রথম দেখছি কি না তাই। কাল রাতে আপনি যখন এলেন, গায়ে তো চারিদিকে হইচই পড়ে গেল। তুমি এই বাড়ির লোকেদের চেনো? এদের সম্পর্কে তুমি কি কিছু জানো? আগে ঠাকুরমশাই, বিনয় ভট্টাচার্য বেশ ভালো মানুষ। এ গায়ে তাদের নাম ডাক আছে, খুব দান পুণ্যও করেন। গিন্নিমাও খুব ভালো। শুধু ছেলেটা কেমন ধরনের জানেন, কি সব চর্চা টর্চা করে শুনেছিলাম। ও আচ্ছা, আমার এখন একটু তাড়া আছে, তোমার সঙ্গে পরে দেখা হবে। আলাপ করে খুব ভালো লাগলো। বাড়িতে ঢুকতে বিনয়বাবু বললেন, আরে ঠাকুরমশাই কোথায় ছিলেন? কত খুঁজলাম আপনাকে। আসুন আসুন, সকালে জল খাবারটা সেরে নিন, অনেক কথা বলার আছে আপনাকে। জানেন তো ঠাকুরমশাই, ছেলেটাকে কত মানুষ করার চেষ্টা করলাম। কলকাতায় পাঠালাম পড়াশোনা করার জন্য। সেখান থেকে এসে ভাবলাম
আমার ব্যবসায় সহভাগী হবে বা চাকরি বাকরি কিছু একটা তো করবে, কিন্তু তা না, ছেলে কি সব প্রেত চর্চা, ভূত চর্চা এসব করছে। আপনি বলুন, এসব করলে কি আর সংসার চলে? দেশের যা অবস্থা বুঝতেই তো পারছেন। তাও পাড়াগাঁয়ে থাকি বলে কোনো রকমে বহাল তবিয়তে সংসারটা চলে যায়। এতদিন ছেলেকে খুঁজে না পেয়ে তো কত কিছুই না করলাম, কিছুতেই কিছু হলো না। কিন্তু একটা জিনিস আমার জানার আছে, আপনার ছেলে এরকম মানসিক অবসাদগ্রস্ত কিভাবে হলো? দেখে তো মনে হচ্ছে ওকে দিন দিন কি যেন গ্রাস করছে। আগে ঠাকুরমশাই, আপনি ঠিকই ধরেছেন। কলকাতা থেকে কী সব বই টই এনে উনি নাকি কি চর্চা টর্চা করছে। তা আমি প্রথমে কিছু বলিনি, বুঝলেন, কিন্তু বাড়াবাড়ি হলো যখন থেকে বাড়িতে উপদ্রব শুরু হয়েছে। কখনো খেতে বসে বাড়িতে ঢিল পড়ে, কখনো উদ্ভট সব গন্ধ আসে নাকে। বাড়িতে সদ্য গরুতে বাছুর দিয়েছে, একদিন মাঝরাতে আমার দুধেল গরুর বাছুরটার কে যেন ঘাড় মটকেছে, গায়ের রক্ত শূন্য। এসব খবর কি আর চেপে থাকে বলুন? সারা গায়ে ছড়িয়ে পড়ল। তারপর থেকে দেখি একের পর এক সব ঘটনা। প্রথমে আমার ছেলেটা জ্বরে পড়ল, টানা 7 দিন জ্বর, কোনো ডাক্তার বৈদ্য কেউ সুস্থ করতেই পারল না। তারপর তো গ্রামে এক এক করে সব ঘটনা ঘটতে শুরু করলো। সন্ধে নামলে যেন এই গ্রামে বিভীষিকা নেমে আসে। সন্ধ্যের পর গ্রামের লোকেরা অজানা এক আতঙ্কের কারণে বের হতে সাহস পায় না। সকলেই দোষ দেয় আমার ছেলেটার। ঠাকুরমশাই, এর একটা কিছু বিহিত করুন। সমস্ত ঘটনা শোনার পর আমি যা আন্দাজ করলাম তাতে মনের উদ্বেগ হলো। আমি যা মনে করেছি এটা সেটা কিনা। না না, আপনি চিন্তা করবেন না, যা করার এই 2 দিনের মধ্যেই করব। শুধু আপনাদের যা যা বলবো তাই তাই করবেন। জি আগে। মনে মনে যখন হিসাব নিকাশ করলাম, আজ সোমবার, তেমন কিছু হবার নয়। কাল মঙ্গলবার, সাধনা করার উপযুক্ত দিন। আজ মধ্যরাত্রে চতুর্দশী ছেড়ে অমাবস্যা লাগবে। যা যোগাযন্ত্র করার কালকের মধ্যেই করতে হবে। কিন্তু কি করব, বারবার সেই বটগাছের তলার লোকটার কথা মনে পড়ছে। কে এই লোকটা? বিচিত্র বেশ, তেমন বিচিত্র গলার স্বর। যতদূর মনে পড়ে, আমি পূর্বে কাল ভৈরবের দর্শন করেছিলাম, কিন্তু অনেকটা কাল ভৈরবের মতো নয়, তার থেকেও আলাদা। এই 7 পা চিন্তা করতে করতে বেলা বয়ে গেল। দুপুরবেলা হঠাৎ কি মনে হলো, ভাবলাম চন্দ্র দর্শনে বসি। কুম্ভক প্রাণায়াম করে চন্দ্র দর্শনে বসলাম। বসে যা দেখলাম তা ভাষায় বলার নয়। কি দেখলেন? ভেতর থেকে আরেকবার চা বলে আসি। তারানাথ জায়গা ছেড়ে উঠলে আমি আর কিশোরী সিগারেট ধরালাম। বাইরে সন্ধে জমে উঠেছে, মৃদুমন্দ হাওয়া বইছে। সিগারেটে 3টে টান মেরে কিশোরী বলে উঠল, কিছু বুঝলে? আগে গল্পটা তো শোনো, তারপর নয় ঠিক করা যাবে। কিছুক্ষণ পর তারানাথ ঘরে ঢুকলো। বেশ আয়েশ করে বসে একটা পাসিং শো ধরালো। আপনি গল্পে কার দিকে ইঙ্গিত করছেন বলুন তো? কোনো প্রকার অপদেবতা নাকি ভূতপ্রেত জাতীয় কিছু? আমি যার কথা বলছি তা মহাডামরতন্ত্রে উল্লেখ আছে। যারা ভূত ডামরতন্ত্রের সম্পর্কে বলা হয়েছে, এ কোনো অপদেবতা নয়, দেবী বলতে পারো, কিন্তু অশুভ নয়। এদেরকে বশীভূত করতে পারলে অনেক রকম কাজ করানো যায়, সে ভালো হোক অথবা মন্দ। চন্দ্র দর্শনে কি দেখলেন সেটাই তো বললেন না। যেটা বলতে যাচ্ছিলাম, চন্দ্র দর্শন যখন হলো তখন বুঝলাম এটা নাগকন্যা, অপ্সরা, যক্ষিণী নয়, সকলের থেকে আলাদা। না ডাকিনি না হাঁকিনি, মুখ তার করাল বদনী,
কপালে গোল সিন্দুর, চুলগুলো হাওয়াতে উঠছে, বিভৎস জ্বলন্ত অগ্নিগোলকের মতো চোখ, কঙ্কাল সার দেহ। চারিদিকের আকাশ যেন অগ্নিময় হয়ে উঠেছে, ঘোরতর অন্ধকার চারিদিকে ছেয়ে গেছে। এই দেখে ধ্যান ভঙ্গ করলাম, পুরোটা দেখার আর সাহস হলো না। এ আমি কি দেখলাম? যা গুরু মুখে শুনেছি কিন্তু কোনোদিন দেখিনি, যার সাধনাও করার কোনো রকম চেষ্টা আমি করিনি। কে ছিল সে? এরকম ভয়ঙ্কর বর্ণনা তো মাতুপাগলির শ্মশানে মহারামণি দর্শনের সময় হয়েছিল, তাই না? না না, এ কোনো মহাডামরি নয়, কখনো ভৈরবীও নয়। যা বুঝলাম এটি কোনো নিকৃষ্ট শ্রেণীর। সচরাচর একে কেউ না জাগালে পরপারের দরজা ভেদ করে পৃথিবীতে আসে না। তার উদ্দেশ্য পূরণ না করেও সে কিছুতেই যাবে না। শেষ পর্যন্ত আমি বিনয়বাবুকে ডেকে পাঠালাম, ওনাকে একটা ফর্দ করে দিলাম আর একটা যজ্ঞের আয়োজনের কথা বললাম। এই কথা শুনে তিনি কিছুটা অস্বস্তি বোধ করলেন, কিন্তু কিছু করার নেই। ঠাকুরমশাই, আজ তো সোমবার, হাট বাজার তেমন খোলা নেই। যা পাওয়ার কাল সকালেই পেতে পারি। ঠিক আছে, কাল মঙ্গলবার সকালের মধ্যে আমি সমস্ত আয়োজন চাই। আর কিছু কিছু জিনিস আমি জোগাড় করে এনে রেখে দেব। দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবলাম গ্রামের এদিক ওদিক ঘুরে আসি। হাঁটতে হাঁটতে কি যেন মনে হলো, যাই তো আরেকবার দিঘির পাড় থেকে ঘুরে আসি, যদি ওই লোকটাকে দেখা যায়। গেলাম দিঘির পাড়ে, কিন্তু কিছু দেখতে পেলাম না। পাড়ে বসে নানান চিন্তা করছি, দেখি দিঘির জলে বুদবুদ উঠতে শুরু করেছে। আমি তো ভাবলাম কোনো মাছ বা কোনো জলের জীব হবে। দেখে তো আমার চক্ষু চরক গাছ। এক মহিলার মাথা উঠে আসছে আমার দিকে, চুলগুলো ভেসে উঠেছে, সঙ্গে কঙ্কাল সার দুটো হাত আমার দিকে তেড়ে আসছে। আমি উঠে দাঁড়াতে যাব এমন সময় পা দুটোকে চেপে ধরলো, যেন কোনো কাকড়া তার ঠ্যাং দিয়ে কামড়ে ধরে। যেরকম হয় ঠিক সেরকম। ওহ, কি যন্ত্রণা, কি বিভৎস সেই মুখ, না দেখলে কেউ বুঝবে না। প্রায় আমাকে জলের ভেতরে টেনে নিয়ে যাবে এমন সময় কুকুরের ডাক শুরু হলো। এতক্ষণ আপনারা শুনলেন তারানাথ তান্ত্রিক ও মহাভূতিনীর প্রথম পর্ব। খুব শীঘ্রই হাজির হব গল্পের পরবর্তী পর্বটি নিয়ে। ততক্ষণ সাথে থাকুন, সাবস্ক্রাইবে রাখুন।